brought to you by MDH Masala. স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH প্রথম যে ইস্যুতে আমরা আলোচনা করব, যে খবর আপনাদের দেব, টুলু মণ্ডল, যে টুলু মণ্ডলের তোলাবাজি, তার সম্পত্তি চোখ কপালে তোলার মতো, এর কথা জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়? না, আমরা বলছি না, বলছেন তার দলেরই বিধায়ক, প্রাক্তন তৃণমূল বিধায়ক। মুখ্য সচিবের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবটা জানিয়েছিলাম। কে বলছেন? কান্দির প্রাক্তন তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও টুলুর তোলাবাজির কথা জানতেন, এমনটাই অপূর্ব সরকার দাবি করছেন, তৃণমূলেরই প্রাক্তন বিধায়ক দাবি করছেন। অর্থাৎ তারা জানিয়েছিলেন। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কানে তোলেননি, নাকি অন্য কোনো তত্ত্ব? কি দাবি শোনাই। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলা সফরে গেছিলেন, ওনার সাথে দিদেন চিফ সেক্রেটারিও গেছিলেন। আমি চিফ সেক্রেটারিকে, দিদেন চিফ সেক্রেটারিকে কিন্তু আমি ঘটনাটা বলি, এটা মুখ্যমন্ত্রীর কাছে একটু কানে তুলে ধরুন, নইলে এখানে আমাদের অসুবিধা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই তার কোনো সদুত্তর পাইনি। আপনি বিশ্বাস করেন যে উনি জানিয়েও ছিলেন? অবশ্যই, উনি জানাবেন না এটা হতে পারে না। আমি আমাদের অরিজিনাল পার্টি অফিস কামাক স্ট্রিট, আমি সেখানেও জানিয়েছিলাম। হ্যাঁ, নিশ্চিতভাবে চার্টার্ড বিমানে ঘোরা মানুষটাকে পাওয়া যায়নি, ফোনেও পাইনি। যে তোলাটা তুলতো, টাকাটা অতিরিক্ত নিত, সেগুলো কিন্তু আর বন্ধ হয়নি। আমি পরিবহন ব্যবসাদারদের বললাম, দেখো ভাই, আমার আর কিছু করার নাই। ক্যামাক স্ট্রিট কেন চুপ করেছিল সেই সময়? সবকিছু জেনেও ক্যামাক স্ট্রিট কেন চুপ করেছিল, কি মনে হয়? কারণ ওটাই তো পার্টি অফিস, ওখান থেকেই তো সব হতো, ওখান থেকেই তো সব কিছু পরিচালনা হতো। মানে চুপ করে থাকার কারণ কি? এই সমস্যাটা কেন মেটানোর চেষ্টা করা হলো না? আমি যদি অংশীদারিত্ব থাকে, আমার যদি লভ্যাংশ থাকে কোথাও, তাহলে তো চুপ করে না থাকলে তো চার্টার্ড বিমানে ঘোরা যেত না। আমি জেলা সভাপতি থাকাকালীন এই লাস্ট নির্বাচনে যতগুলো প্রোগ্রাম হয়েছে, সাধারণ কর্মীদের পয়সা নিয়ে আমাদের নেতৃত্বটা আমরা খরচ করে করেছি। আমরা কিন্তু এই লভ্যাংশের কোনো টাকা পাইনি। আমরা চার্টার্ড বিমান, কারণ এমনি বিমানে যেতেই যাওয়ার পয়সা নাই। আমি সরাসরি শ্রেয়সীর কাছেই চলে যাব। শ্রেয়সী, যদি প্রাক্তন বিধায়কের কথা মেনে নিতে হয়, তাহলে এটাই দাঁড়ায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ করেছিলেন কারণ তার শেয়ার ছিল। দেখো, এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত মূল যে বক্তব্য, সেই বক্তব্য জায়গায় কিন্তু অনেক বিভিন্ন যে জল্পনা, সেই জল্পনা কিন্তু আরও জোরদার হচ্ছে। যে বক্তব্য রেখেছেন উনি, সেখানে তার স্পষ্ট বক্তব্য যে এই টুলু মণ্ডলের গোটা বিষয়টা নিয়ে তিনি কিন্তু জানিয়েছেন কাকে? তার বক্তব্য মুখ্য সচিবের মাধ্যমে তিনি মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছেন। তার এটাও বক্তব্য তিনি ক্যামাক স্ট্রিটেও জানিয়েছিলেন, এবং তা সত্ত্বেও কিন্তু কার্যত টুলু মণ্ডলের যে এক্ষেত্রে যে টাকা তোলার যে বিষয়টা, সেই বিষয়টা কোনোভাবেই তিনি বন্ধ করতে পারেনি, এবং শেষ পর্যন্ত তিনি হাত তুলে দিয়েছিলেন ব্যবসায়ীদের কাছে যে এটা তিনি বন্ধ করতে পারছেন না বলে, তিনি অপারক। সেই বিষয়টা জানিয়ে তিনি ব্যবসায়ীদের কাছে হাত তুলে দিয়েছিলেন। এটা কোন সালের ঘটনা? আমি তোমাকে বলছি, আজকে 26 সালে যখন এই গোটা বিষয়টা সামনে আসছে, তখন কিন্তু তিনি বলছেন যেটা 25 সালের, অর্থাৎ ইলেকশনের ঠিক আগের সময়ের ঘটনা এটা, যে সময়টাতে তিনি এক্ষেত্রে এই বিষয়টা তিনি জানিয়েছিলেন। তিনি প্রশাসনের শীর্ষ ব্যক্তি, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আর এই অপূর্ব সরকার মুখ্যমন্ত্রীকে নিয়েও কিছু বক্তব্য রয়েছে তার, শোনাই। আমি যে বিষয়গুলো বলছি, তিনি এগুলো সব অবহিত আছেন। এখন সদিচ্ছা, মুখ্যমন্ত্রী তার জিরো টলারেন্স। আপনি বললেন যে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি সদিচ্ছা পোষণ করেছেন, এবং তাই জন্যই কার্যত কিন্তু এই এত বড় বিষয়টা সামনে এসছে। কিন্তু এখানে আমার প্রশ্ন, প্রাক্তন মুখ্যমন্ত্রী কি সেই সদিচ্ছাটা পোষণ করতে পারতেন না? একজন শৃঙ্খলাপরায়ণ কর্মী হিসাবে ইনফরমেশনটা পৌঁছে দেওয়া, কিন্তু তারপরে সেই সদিচ্ছাটা আমরা দেখিনি। আমি যদি চোখ বুজে থাকি, তাহলে তো আমার কিছু করার নাই। আমি যদি অন্ধ ধৃতরাষ্ট্র হই, তাহলে আমার যা করার আমি তো তা করবই। মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষের কাছে চোখ খুলে দেওয়ার জন্য। আমরা এই নিয়ে কথা বলেছিলাম। বিজেপির সঙ্গে দেবজিৎ সরকার বক্তব্য শুনবো বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তিনি কি বলছেন।
বালিশ শিবিরে যারা গেছে বেইমানি করে বিশ্বাসঘাতকতা করে ছিল কংগ্রেসে, এলো তৃণমূলে, তারপরে দাঁড়ালো এখানে, তারপরে মমতা ব্যানার্জির ছবি নিয়ে জিতলো। আর যদি এই কথাটাই সত্যি হবে তাহলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে যখন জিতলো তখন এই কথাটা মনে ছিল না। আজকে বলছে মানে এটা বুঝতে পারছেন না এটা কারা বলাচ্ছে? এটা তো বিজেপির কথাই, ওর হিজ মাস্টার ভয়েসে উনি বলছেন। আর ওনার কি বিশ্বাসযোগ্যতা আছে? ওনার কথার কোনো ভিত্তিহীন অভিযোগের কোনো বিশ্বাসযোগ্যতা আছে? কোনো বিশ্বাসযোগ্যতা নেই, ফালতু কথা। এটাই তো তৃণমূলটা তো চলেইছে এরকম ভাবে একটা প্রাইভেট কোম্পানির মতন। শুধুমাত্র ক্যামাক্সিতে লভ্যাংশ পৌঁছেছে বলে পাল্লা ঝেড়ে দিলে হবে না। যে বা যারা এই পদ্ধতির সঙ্গে যুক্ত ছিলেন, শেখ নাজিবুদ্দিন এবং মোহাম্মদ মিনার, তারপরে প্রায় অন্তত 30 জনের নাম উঠে এসেছে। দলমত ধর্ম নির্বিশেষে যিনি অপরাধ করবেন তাকে আইন আমলে আসতে হবে। স্টেট বা রাজ্য সরকার কোন রকম ভাবে কোন রকম পলিটিক্যাল প্রোটেকশন দেবে না কাউকে। এটাই তো হওয়া উচিত, এটাই তো গুড গভর্নেন্স। রাজনৈতিক বিশ্লেষক আজিজুল বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। আজিজুল বাবু, এর আগেও আমরা দেখেছি টুলু মণ্ডলের কীর্তি, 2টো এফআইআর হয়েছিল, সেটাও ধামাচাপা পড়ে গেল। শীর্ষ নেতৃত্ব জানেন না অথচ এত কিছু হয়ে গেল, এটা সম্ভব? বিষয়টা হচ্ছে যে টুলু মণ্ডলকে কেন্দ্র করে যে দুর্নীতির পাহাড় প্রমাণ, অভিযোগ বলবো না, এটা প্রমাণিত হয়ে গেছে এমন ক্রিস্টাল ক্লিয়ারের মতো। প্রশ্ন হচ্ছে এটা টুলু মণ্ডল হচ্ছেন যে আলিবাবা 40 চোরের একজন, কিন্তু মাথাটা কে সেই ব্যাপারটা খোঁজার যখন চেষ্টা হচ্ছে তখন ক্যামাক স্ট্রিটে আসতে হচ্ছে বা মুখ্যমন্ত্রী জানতেন এই ব্যাপারটা বলতে হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন এখানে অন্য জায়গায়, আমার এই ডেভিড বাবুকে নিয়ে, মানে অপূর্ব সরকারকে নিয়ে। অপূর্ব সরকার একসময় মানে এই 4 তারিখের আগে পর্যন্ত মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের বহরমপুর যে জেলা সাংগঠনিক জেলা তার সভাপতি ছিলেন এবং কাদির তিনি বিধায়ক ছিলেন, অত্যন্ত দোদণ্ড প্রতাপ নেতা ওই এলাকার। সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রশ্ন হচ্ছে যে একদিক থেকে তিনি সাংগঠনিকভাবে অবশ্যই দলের শীর্ষ নেতৃত্বকে লিখিতভাবে এই অভিযোগ জানিয়েছিলেন, একটা নির্দিষ্ট করে একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যিনি প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে লিখিতভাবে না জানিয়ে মুখ্য সচিবকে জানাতে গেলেন কেন? সুতরাং আজকে মানে ধোঁয়াশা সব তরফেই রয়েছে, এখন জটটা কিভাবে কাটে সেটাই হচ্ছে দেখার। আমি আসবো আজিজুলবাবু আপনার কাছে। আর একটা বিষয়, এই টুলু মণ্ডলেরই একটা হিউম পাইপের ব্রিজ তৈরি করেছিল এই টুলু মণ্ডল, তার সংস্থা বৃষ্টিতে ভেসে গেল। ময়ূরাক্ষী নদীর ওপর এই অস্থায়ী সেতু তৈরি হয়েছিল এবং এই ব্রিজ ব্যবহার করতে হলো জানেন, লরি পিছু 200 টাকা করে দিতে হতো, মানে ব্রিজ পার হবে 200 টাকা করে দিতে হতো লরিকে। বৃষ্টি বাড়লো, টুলুর তৈরি সেই অস্থায়ী সেতু ভেসে গেল। বীরভূমে এরকম একাধিক ব্রিজ তৈরি করেছে টুলুর সংস্থা। এবার দিল্লির দিকে নজর রাখি। আজকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এনডিএর প্রায় 45 জন নবনির্বাচন আর প্রথমবার যারা জয়ী হয়েছেন সেই সমস্ত লোকসভা সাংসদ তারা গেছিলেন এবং একসাথে ব্রেকফাস্ট হয়েছে। আর সেই বৈঠকের রাজনৈতিক তাৎপর্য বেড়ে গেছে কেন জানেন? কারণ তৃণমূল কংগ্রেস ও শিবসেনা থেকে বেরিয়ে এনডিএ শিবিরের সঙ্গে যুক্ত হওয়া সাংসদরা সেখানে ছিলেন এবং এনসিপিআই সাংসদ যারা রয়েছেন তাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল। ফলে খুব স্বাভাবিকভাবেই অনেক রকম সমীকরণ খুঁজে বার করার তো একটা বিষয় থাকেই। এবারে ডিলিমিটেশন বিল তো সামনে আনার ভাবনা চিন্তা হচ্ছে, তার সঙ্গে কি মিলেই নিয়ে নানান জল্পনা চলছে। যা হোক, ব্রেকফাস্ট সেরে বেরিয়ে তারা কি বলছেন একবার শোনে। উনি বারবারই বলেছেন যে একটা খুব উৎসাহব্যঞ্জক কথা বলেছেন, 40 বছর অতিক্রম করলেই অল শুড টেক কেয়ার অফ দেয়ার হেলথ। কজন যোগা করে এর মধ্যে হাত তুলতে বলেছেন। সুতরাং হি ওয়াজ ইন এ ভেরি জোভিয়াস মুড। ভালোভাবে কথা বলেছেন এবং প্রত্যেকের সঙ্গে গল্প করেছেন চায়ের জায়গায় বসে, এবং প্রত্যেককে বলেছে যে আপনাদের কন্ট্রিবিউশন চাই এবং আপনারা আপনাদের যে উন্নয়নের কথা ভাবছেন কিভাবে করছেন তাতে আমাদের সব এমপিরাই ছিল এবং নাড্ডাজি ছিল, নীতিন নবীনজি ছিল। খুব ভালো মিটিং। উনি বললেন যে আপনারা ভালো করে কাজ করুন, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে দেশকে আগে নিয়ে যাওয়া, দেশের জন্য কাজ করা। আমি অত্যন্ত সাধারণভাবে জীবনে বড় হয়েছি এবং সেইভাবেই জীবনে এগিয়ে যাচ্ছি। আমি চাইবো আমার যারা নতুন এমপিরা সবাই এসছেন তারা সবাই সেই পথেই চলবেন এবং
দেশের দিকে তাকিয়ে দেশকে আরো আগিয়ে নিয়ে যাবে। অজিতবাবু, খুব সংক্ষেপে জানতে চাইবো, তাহলে ওই উন্নয়ন যোগায় তো এসেছে ঠিক আছে, কিন্তু ফোকাস কি ডিলিমিটেশন বিল? না, এটা তো পরিষ্কার হয়ে গেছে। এই যে ব্রেকফাস্টের যে রাজনীতি, এইখান থেকে তো আমি একটা কথা বলতে পারি পরিষ্কার, এই যে এনসিপিআই এর যে 20 জন এমপি যারা তৃণমূল কংগ্রেসের টিকিটে ভোটে জিতেছিলেন এবং 2024 লোকসভা নির্বাচনে তারা সেই শক্তির বিরুদ্ধে প্রচার করে ভোটে জিতেছিলেন, সেই সরকারের প্রধান নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রেকফাস্ট করছেন এবং একসঙ্গে কাজ করার তারা সংকল্প ব্যক্ত করছেন। এই জায়গাটায় একটা কোথাও না কোথাও বর্তমান যে মোদী সরকার তথা এনডিএ সরকারের যে নীতিহীনতা, অর্থাৎ কোথাও না কোথাও আমাকে বলতে হচ্ছে যে বর্তমান নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লিতে যে সরকারটা চলছে, আসলে সরকারটাই আছে ক্ষমতায় নেই বলে নীতিহীন যে সমস্ত রাজনৈতিক শক্তি, এই যে তৃণমূল কংগ্রেস থেকে দলছুট, যাদেরকে তৃণমূল কংগ্রেসের কালীঘাট তৃণমূল কংগ্রেস থেকে বলা হচ্ছে বেঈমান, বিশ্বাসঘাতক বা মির্জাফর, সুতরাং এই মির্জাফরদের সঙ্গে একটা মানে ক্লিন পলিটিক্স করা ভারতীয় জনতা পার্টি বলে যারা দাবি করে, পলিটিক্স মানে পলিটিক্যাল পার্টি সামথিং ডিফারেন্ট, এই যে বক্তব্যটা বলে, সেই জায়গা থেকে অনৈতিক চরিত্রে রাজনৈতিক নেতাদের, সাংসদদের কাছে টানা, এটার মাধ্যমে হয়তো ডিলিমিটেশন বিল কেন অনেক কিছু পাল্টে দেওয়া সম্ভব সংখ্যাতত্ত্বের হিসেবে। কিন্তু যে প্রশ্নটা থেকে যায় সেই প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের রাজনীতি কোন পথে যাচ্ছে? শুধু ক্ষমতা সর্বস্বতা দিকে যাচ্ছে নাকি একটা সংসদীয় নীতিনৈতিকতা রয়েছে সেইটার? আচ্ছা, আমি আসবো অজিতবাবু আপনার কাছে। আচ্ছা, এদিকে আবার দিন তিনেক আগে দেখুন নবান্নে গিয়ে আচমকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে, আর এবার ঋতব্রত শিবিরের বিধায়করাও যাচ্ছেন। আজকে আর কিছুক্ষণের মধ্যে দুপুর 2:30 নাগাদ বিরোধী দলনেতা যাচ্ছেন, আখরুজ্জামান, অরূপ রায়, সন্দীপন সাহা আর আরও অনেকে যাচ্ছেন। কি আপডেট রয়েছে আমরা একটু জানার চেষ্টা করব। সরাসরি সেউসি রয়েছেন আমাদের সঙ্গে। সেউসি, একেবারে দেখো, ইতিমধ্যেই কিন্তু সেক্ষেত্রে বিরোধী দলনেতা, মুখ্য সচেতক বিরোধী দলের, এবং শুধু তাই নয়, এই তৃণমূলের যে নতুন ব্লক, সেই নতুন ব্লকের চেয়ারপারসন অরূপ রায় সহ মোট যে 13 জন, সেই 13 জন কিন্তু বিধায়ক তারা ইতিমধ্যেই কিন্তু কার্যত নবান্নতে পৌঁছে গিয়েছেন। এই যে 13 জন যারা ইতিমধ্যে পৌঁছেছেন, তাদের মধ্যে কিন্তু সিংহভাগ কিন্তু রয়েছেন সংখ্যালঘু বিধায়ক। এবং এক্ষেত্রে তোমাকে এটাও জানিয়ে রাখি যে ফিরহাদ হাকিম তিনি যেরকম রয়েছেন, ঠিক তেমনি মুর্শিদাবাদের থেকে রিয়াত হোসেন সরকার রয়েছেন, এছাড়া আরো অনেকে রয়েছেন। এই মূলত যে ইস্যুটা নিয়ে, যেটা মুখ্য সচেতক তিনি আমাদের জানিয়েছিলেন, মূলত যে ইস্যুটা নিয়ে তাদের আজকে যাওয়া, সেটা হচ্ছে এসআইআর। কি এসআইআর? সেটা তাদের যেটা বক্তব্য যে বিভিন্ন জেলা, অর্থাৎ সেক্ষেত্রে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ বিভিন্ন যে জেলা, সেই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু কার্যত তিনি যেটা বলে জানিয়েছিলেন যে এক্ষেত্রে এসআইআর এ যাদের নাম বাদ গেছে কিন্তু বৈধ তারা নাগরিক, তাদের ক্ষেত্রে ট্রাইব্যুনালের মাধ্যমে কি করে দ্রুত তাদের নামটা ফেরত আনা যায় সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আখরুজ্জামানের বক্তব্যও রয়েছে, শোনাই। আমাদের এসআইআর এ যে নাম বাদ গেছে সেই সংক্রান্ত একটা আলোচনা আছে, উনি সময় দিয়েছেন, আমরা সেই কারণে যাচ্ছি। আমরা এখন স্টার্ট না করলে দেরি হয়ে যাবে। মানে সংখ্যালঘু আমরা ফিরে এসে সবটা বলবো। এই 27 লক্ষ লোকের নাম আজকে আর্যসে পেন্ডিং আছে। এই নামগুলো যাতে অবিলম্বে তারা মানে ভোটার তালিকায় স্থান পায়, ট্রাইব্যুনাল বাড়িয়ে তার সুরাহার জন্য অনেকগুলো দাবি নিয়ে যাচ্ছি। আমরা এসে আপনাদের টোটাল ইটা দিয়ে দেবো, কী কী ইস্যু নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি। আজিজুল্লাহ, বিষয়টা সত্যি চিন্তার। কালকে মুখ্যমন্ত্রী যেমন বলছিলেন যে 27-এর মধ্যে 7 জন মানে আবেদন করেছেন, 20 জনের কোনো হদিশ নেই, 20 লক্ষের। আজিজুল্লাহ, হ্যাঁ বলুন। আমি যেটা বললাম, 20 লক্ষের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না 27 লক্ষের মধ্যে, তারা অ্যাপ্লাই করেননি। বিষয়টা হচ্ছে যে এই এসআইআর কে কেন্দ্র করে যে ঘটনা বাংলা রাজনীতিতে নির্বাচনের আগে যে ঘটে গেছে সেটা তো অভাবনীয়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কাদের নাম বাদ গেছে। এই যে 34 লক্ষ যে এসআইআর এ বাদ গেছে, সেই কাদের নাম বাদ গেছে, তারা ন্যায্য ভোটার কিনা সেটা ভ্যালিডেট হবে তখনই তারা যদি পুনর্বিবেচনার জন্য তাদের ক্লেম করে। এখন যদি আমি দেখি যে আপনার কথা, এই যে 20 লক্ষর কোনো হদিশ না, আমার কথা না, মুখ্যমন্ত্রীর কথা।
মুখ্যমন্ত্রী বলেছেন। সুতরাং 20 লক্ষের যদি হদিশ না পাওয়া যায় তাহলে তো অন্যভাবে ভাবনা চিন্তা করতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, এই যে বিধায়করা মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন, কিন্তু আমি যতটা জানি সেটা হচ্ছে মানে আমার সাধারণ বুদ্ধিতে যেটা বলে সেটা হচ্ছে এই এসআইআর সংক্রান্ত কাজটি টোটাল যার ব্যবস্থাপনায় হয়েছে সেটা হচ্ছে নির্বাচন কমিশন, এবং এটা সুপ্রিম কোর্টেরও বিচারাধীন বিষয়। সুতরাং যদি নির্বাচন বিরোধী দল যারা বলছেন, আসল তৃণমূল যারা বলছেন, তাদের তো গন্তব্যস্থল নির্বাচন কমিশনের কাছে যাওয়া উচিত, মুখ্যমন্ত্রীর কাছে কেন? একদম, অনেক ধন্যবাদ আজিজুল। আমার সময় খুব কম, আপাতত আপনাকে ধন্যবাদ। আমি পরে ইস্যুতে চলে যাব খুব সংক্ষেপে, যেখানে দুর্গাপুর রক্ত বিক্রি চক্রর ঘটনা ইতিমধ্যে 3 জনের গ্রেফতার করা হয়েছে। দেবপ্রিয় চট্টোপাধ্যায়, অমিত প্রসাদ, এমডি হাবিবুর, এবং এরা দুর্গাপুরের একটা হোটেলে লজ করেন। চিত্তরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কি এখনো পর্যন্ত আপডেট আছে চিত্তরঞ্জন? দেখো, এখনো পর্যন্ত আজকে 3 জনকে গ্রেপ্তার করেছে এই ঘটনার সঙ্গে যুক্ত 3 জনকে, যাদেরকে 7 দিনের পুলিশি রিমান্ড চেয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারবে আরো কেউ আছে কিনা। তবে জানা যাচ্ছে যে আরো বেশ কিছু নাম আছে। এই হাবিবুর, যে সে ওই হাসপাতালের সামনাসামনি একটি হোটেলে কাজ করত, যে সেখানে যাদের রক্ত প্রয়োজন, যেসব রোগী এখানে আসতো তাদের সঙ্গে যোগাযোগ করত, তাদেরকে রক্ত বিক্রি করতো এবং কি মূল্যে বিক্রি করতো, কত টাকা নিত, সেটা কিন্তু পুলিশ তদন্ত এই রিমান্ডে নিয়ে জানতে পারবে। তবে এদের মধ্যে মূল অভিযুক্ত যা জানা যাচ্ছে যে দেবপ্রিয় চক্রবর্তী, তার বাড়িতে আমরা গেছিলাম, তার বাড়িতে তালা দেওয়া, এবং তার সঙ্গেও চেষ্টা করছে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে। আমি বললাম না, আমার বয়স হয়নি এখন, আমি ব্লাড দেবো না। তারপর ওইটা বললাম, চলে গেলাম। তারপর কদিন পর আবার ধরলো, বললো যে ব্লাড দিবি, একটা বাচ্চা বহুত অসুস্থ আছে, সিরিয়াস কন্ডিশনে, এর মধ্যে কোনো এজ ম্যাটার করবে না। তখন বললাম না, যদি আমার কিছু হয়ে যায়। আমি বললাম কিছু হবে না, আমি আছি তো, তোর কোনো এজ ম্যাটার করবে না। তারপর হসপিটাল নিয়ে গেলো আমাকে, ওখান থেকে ব্লাডটা নিল। তারপর একটা কার্ড দিল, ওই কার্ডটা নিয়ে দেবপ্রিয় নিয়ে নিল। আর খুব জোর জবরদস্তি করছিল স্কুলের মাঠটাতে। আমি বললাম একবার তো দিয়ে দিয়েছি, আরেকবার দেবো। আমি বললাম হবে না, ওর মধ্যে এজ ওইসব বুঝে যাবে, এসব আর আমি করতে চাই না। বললো কিছু হবে না, আমি আছি তো, এজে ম্যাটার কোনো ইয়েই করবে না। তারপর আরেকবার আমার ব্লাডটা নিল। মানে কদিন অন্তত? 2 থেকে আড়াই মাস। তো কোনো টাকা দিয়েছিল বা কিছু? 200 করে। ভয়ঙ্কর ঘটনা। 200 টাকার জন্য রক্ত বিক্রি। দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। MDH। Brought to you by MDH Masala।